সুপ্রিয় দর্শক, আজকে রাতের বিশেষ আয়োজন আপনার মতো অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আপনারা যারা এই মুহূর্তে বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আজকে এই অনুষ্ঠানে দুজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আলাপচারিতায় যোগ দেবার জন্য। তারা দুজনেই টেলিভিশন মাধ্যমে টকশোর পরিচিত মুখ। তারপরেও আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। একই সাথে আরও একজন টকশোর পরিচিত মুখ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আমরা প্রতিদিনই গণমাধ্যমের আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলি এবং আপনাদের মতামত জানতে চাই। সঙ্গত কারণেই অনুষ্ঠানের নাম হচ্ছে আপনার মত, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলের ব্যক্তিত্ব যারা তারাও কথা বলেন। আমি প্রিন্স ভাই আপনাকে দিয়ে একটু প্রথমে শুরু করতে চাই। বিশেষ করে আপনি অন্য গণমাধ্যমে কথা বলেছেন বা বলছেন, জাতীয় ঐক্যের সাম্প্রতিককালে যেই ডিসকাশন ডায়ালগগুলো হলো, যেগুলো গণমাধ্যমে প্রজেক্টেড হলো ছবিগুলো, সেগুলো থেকে মানুষের একটা কিউরিওসিটি বা আগ্রহের জায়গা যে এইটির মধ্য দিয়ে যেই ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেটি কি ভবিষ্যতে একটা জাতীয় সরকারের দিকেই যাচ্ছে কি না, মানুষ মূলত গণমাধ্যমের এই রিলিজগুলো থেকেই হয়তো ভাবছে। আমাদের কাছে অনেকে জানতে চায়, আপনাদের কাছেও। এই প্রসঙ্গে আপনার কিছু অ্যানালিসিস যদি প্রথমে বলেন আমাদেরকে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রতন ভাই আছেন, তাকেও শুভেচ্ছা। দর্শক যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলেছেন জাতীয় ঐক্য এবং এই ঐক্য জাতীয় সরকারের দিকে যাচ্ছে কিনা। দেখুন, আমাদের জাতীয় ঐক্য তো হয়েই আছে। এই আপনার হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীকালে আপনার এই ছাত্র জনতার গণবিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে পদক্ষেপ, সেগুলো তো জাতীয় ঐক্যের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। এবং বর্তমানে যে জাতীয় ঐক্যটি প্রতিষ্ঠিত হয়েছে, এটা রক্ত স্নাত জাতীয় ঐক্য, যে রক্তে ধোয়া জাতীয় ঐক্য। তো সেখানে নতুন করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই। তবে মাঝে মধ্যে আমরা জাতীয় সংহতি বা আমাদের সার্বভৌমত্ব বা স্বাধীনতা যখন বিপন্ন হয়, তখন মাঝে মধ্যে এই জাতীয় ঐক্যকে দেখানোর জন্য বা এটাকে প্রকাশ্যে বা এটাকে আপনার সামনে নিয়ে আসার জন্য মাঝে মধ্যে তো এক হয়ে মিটিং করা বা একটা কথা বলা, সেটা হয়, এটাকে দৃশ্যমান করা। তো সেই ঐক্য কিন্তু আছে। কিন্তু আপনি জাতীয় সরকারের যে কথাটি বলছেন, যে আমাদের কথা যদি বলেন, আমাদের দলীয় স্ট্যান্ড হচ্ছে যে আমরা দ্রুত সংস্কারের মধ্য দিয়ে একটি দ্রুত নির্বাচন চাই। সেই নির্বাচনের পরে জনগণ যদি বিএনপিকে এককভাবেও আপনার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ম্যান্ডেট প্রদান করে, আমরা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হব না। আমরা আমাদের বিগত দিনের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের আন্দোলনরত যে আন্দোলনের সঙ্গী যে রাজনৈতিক দলগুলো ছিল বা ব্যক্তি ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। এবং সেই জাতীয় সরকারের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য যে আমাদের 31 দফা দিয়েছিলাম, কিংবা আরও যদি ভালো কোনো প্রস্তাব আসে, সেগুলো সমন্বয় করে আমরা একটি বৈষম্যহীন, সাম্য এবং মানবিক যে রাষ্ট্র গড়া, সেই রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। এবং আমাদের দেশের যে মালিকানা, যেটা জনগণ, সেই জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, সেই মালিকানাটা আমরা জনগণের কাছে ফিরিয়ে দিব। এইটা আমাদের দলীয় স্ট্যান্ড। এই মুহূর্তে জাতীয় সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি না। আমরা যেটা অনুভব করছি, জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার এবং সংসদ গঠন করা। এবং সেই সরকার আমি আগে বললাম যে আমরা জাতীয় সরকার। এক্ষেত্রে আপনি যেটা 31 দফার কথা বললেন, এই রোডম্যাপ বা এই ঘোষণাটির সাথে অন্য সমমনা দলগুলো সমর্থন দিয়েছে আপনাদেরকে? আপনি দেখুন, আমরা 2016 সাল থেকে কিন্তু আমরা এই সংস্কারের কথাগুলো বলে আসছি। আমরা আপনাদের মনে আছে 2017 সালে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেইটার আলোকেই তারেক রহমান 2022 সালে 21 সালে সম্ভবত, 22 সালে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের 27 দফা তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা আন্দোলনরত সকল রাজনৈতিক দল, এমনকি আমাদের আন্দোলনের বাইরেও
বোদ্ধা তাদের সাথে আলোচনা করে এটা সম্প্রসারিত করে আমরা 31 দফা দিয়েছি। 31 দফা শুধুমাত্র বিএনপির কোনো কিন্তু সংস্কার প্রস্তাব না, এটা কিন্তু আমাদের মানে প্রায় সকল রাজনৈতিক দলের প্রস্তাব। হ্যাঁ, এখানে অনেকে এই প্রস্তাবের বাইরে ছিল, আমাদের আন্দোলনে আমাদের জোট সঙ্গী ছিল না, কিন্তু তারাও আন্দোলনে ছিলেন। বা আমাদের আমরা যুগপৎ আন্দোলনে হয়তো ছিল না, যেমন রতন ভাইদের দল বাসদ, তারাও কিন্তু সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তাদেরও যদি ভালো কিছু প্রস্তাবনা থাকে যেটা গ্রহণযোগ্য হয়, ওনারা যদি সেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেন, কিংবা আমরাও যদি অনুভব করি যে না এটা নেওয়া প্রয়োজন, সেটাও আমরা নিতে রাজি আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই এই বিষয়টি কিন্তু পরিষ্কার করেছেন এবং তিনি এই ব্যাপারে একটা ঘোষণাও দিয়েছেন। আপনারা যেই গ্রাউন্ড ওয়ার্কটা এই 31 দফার জন্য করলেন, এগুলো কি সামনের সংস্কার প্রস্তাবে রিফ্লেক্টেড হতে পারে? আপনারা সেভাবে কি জমা দিচ্ছেন? আমরাই কিন্তু সর্বপ্রথম মানে এখন আমরা অনেকের কাছেই সংস্কারের অনেক কথাগুলো শুনছি, তো আমরাই কিন্তু 2016 সাল থেকে বলে আসছি এবং আরও স্পষ্ট করে আমরা 2 বছর আগের থেকে বলছি। তখন কিন্তু এখন যারা বলছেন তখন কিন্তু তারা এই সংস্কারগুলো উচ্চারণ করেন নাই। তো আমরাই কিন্তু এই 27 দফা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বলেন, ভিশন 2030 বলেন, কিংবা মানে সম্প্রতি যে 31 দফা, এইটা কিন্তু আমরা বলছি এবং এখন অন্যরাও যা বলছেন তা কিন্তু 31 দফার ভেতরেই আছে। 31 দফার বাইরে কিন্তু না, ওনারা কিন্তু সেইগুলো মানে আসছে না। আপনার সরকারের যে সংস্কার কমিশন, তারাও যে মানে চিন্তা ভাবনা করছে, ঘুরে ফিরে কিন্তু এটার মধ্যে আমি সংস্কার কমিশনগুলি আবার একটু কথা তুলছি। প্রিন্স ভাই, ধন্যবাদ, আপনি শুরু করলেন। রতন ভাই, এই প্রসঙ্গটি সাম্প্রতিক কালে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মানুষের মধ্যে সাধারণ জনগণ আমাদের কাছে জানতে চায় যে আসলে কি এটি হতে যাচ্ছে কিনা। আপনার কি ধরনের বক্তব্য, তথ্য আপনি জনগণের কাছ থেকে শুনছেন এই ব্যাপারে, জাতীয় সরকার নিয়ে, ঐক্য নিয়ে? জাতীয় সরকার এই মুহূর্তে হওয়ার খুব একটা বাস্তবতা নেই। একটা আন্দোলন যখন হয়, আন্দোলনের মধ্যে একটা লক্ষ্য থাকে, আন্দোলনের মধ্যেই একটা ঐক্যও গড়ে ওঠে। সেই ঐক্যের দুটো দিক থাকে, কখনো কখনো হচ্ছে উদ্দেশ্যের ঐক্য, কখনো কখনো সাংগঠনিক ঐক্য। যেমন উদ্দেশ্যটা কি, যে এই মুহূর্তে আমাদের সামনে ফ্যাসিস্ট যে সরকার আছে তাকে অপসারণ করা। এটা হয়তো ভিন্ন ভিন্ন অবস্থান থেকেও উদ্দেশ্যের একটা ঐক্য থাকে যে এই সরকারের অপসারণ করতে হবে। সেক্ষেত্রে উদ্দেশ্যের ঐক্য হয়। আবার কখনো কখনো সাংগঠনিক ঐক্য হয়, যে একই সঙ্গে জোটবদ্ধ হয়েও আন্দোলন করে। ফলে ঐক্যের কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে মতের ঐক্য, দ্বিতীয় হচ্ছে সাংগঠনিক ঐক্য। আর জাতীয় সরকারের প্রশ্নটা যখন আসে, তখন সেটার সঙ্গে সরকার পরিচালনার দায়িত্বের প্রশ্নটা আসে। এখন তো ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে জাতীয় সরকার তো আর এখন হওয়ার কোনো উপায় নেই। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারই তো রাষ্ট্র পরিচালনা করছেন, এবং তাদের কাজ যে একটা অটোক্রেটিক রেজিম থেকে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যাওয়ার অন্তর্বর্তীকালীন সময়ে তারা কিছু কাজ করবেন, যার ফলে আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের যে প্রশাসন সেটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, আমাদের পুলিশ যে আজ্ঞাবহ একটা বাহিনীতে পরিণত হয়েছিল, দলীয় আজ্ঞাবহ বাহিনীতে পরিণত হয়েছিল, এমনকি আমাদের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছিল, বিচার ব্যবস্থাও মানুষের আস্থা হারিয়েছিল। এই জায়গাগুলোতে কি সংস্কারটা করলে মানুষের আস্থাটা ফিরিয়ে আনা যায়? গভর্নমেন্টের স্ট্রাকচারকে এক্সটেন্ড করার প্রয়োজন না। এখন একটা সরকার কি করে? সরকার হচ্ছে জনগণের সঙ্গে রাষ্ট্রের চুক্তিটাকে দেখভাল করে। রাষ্ট্রের সঙ্গে জনগণের একটা চুক্তি থাকে, মানে রাষ্ট্রের কাছে জনগণের অধিকার কি, রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব কি, জনগণ কি দায়িত্ব পালন করবে এবং কি অধিকার পাবে। সেই ক্ষেত্রে তাদের গাইডলাইন হচ্ছে সংবিধান। সংবিধানে বলা আছে তার কি কি অধিকার পাবে। আমরা জানি যে 2 ধরনের অধিকার আছে। একটাকে যদি বলি মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোকে যদি মৌলিক অধিকার বলি। আর একটা আছে যে ডেমোক্রেটিক অধিকার, মানে গণতান্ত্রিক অধিকার, যেমন কথা বলার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা, এবং নির্বাচন ভোট দেয়া বর্জন বা গ্রহণের স্বাধীনতা। তাহলে এই গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকার, এই দুটো মিলেই হয় মানবাধিকার। আমরা মানবাধিকারের কথা বলেছিলাম না, আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলেছিলাম। তার মধ্যে তো ঊর্ধ্বে তুলে ধরার কথা হয়েছিল যে আমাদের মানবিক অধিকারটা যেন কোনোভাবে ভুলণ্ঠিত না হয়। তো সেই জায়গায় আমাদের গাইডলাইন হচ্ছে আমাদের সংবিধান। তো সংবিধানের কোন কোন জায়গায় অসঙ্গতি আছে,
আর সংবিধান মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে কোন কোন জায়গায় সঙ্গতিপূর্ণ করতে হবে, সেই ক্ষেত্রে সংবিধানের কিছু সংশোধনী হতে পারে। সেই সংশোধনীগুলো করার কাজটাই হচ্ছে আমাদের, সংশোধনী প্রস্তাবটা তৈরি করার কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু খেয়াল রাখতে হবে, পার্লামেন্ট ছাড়া আইন পাশ করা যায় না, আচ্ছা। সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া করা যাবে না। ফলে পরবর্তীতে যারা নির্বাচনের মধ্যে দিয়ে যারা মানে সেই পর্যন্ত ওয়েট করতে হবে তাহলে। ওয়েট করতে পারে, আমরা একটা বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রস্তাবনা পেশ করবেন, Right. সেই প্রস্তাবনার আলোকে তিনি কাজও করবেন। অন্য কমিশনগুলোর কাজ কি তাহলে কিভাবে, ধরা যাক ইলেকশন, আপনি সংবিধানেরটা বললেন, কিন্তু আরো যেগুলো কমিশন হয়েছে সেগুলো কি হতে পারে? প্রত্যেকটাকেই যদি আইনসঙ্গত করতে হয়, আইনসঙ্গত করতে হলে অবশ্যই তাকে পার্লামেন্ট হয়েই আসতে হবে। কিন্তু তার আগে কি হতে পারে? তার আগে প্রেসিডেন্সিয়াল অর্ডারে হতে পারে, অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে, কিংবা একটা কমন জেনারেল কনসেনসাসের মধ্যে দিয়ে হতে পারে। যেমন ধরুন এখন বর্তমান যে সরকারটা আছে, এটি কিন্তু কোনো আইনগতভাবে নাই, কিন্তু একটা কমন অ্যান্ড জেনারেল কনসেনসাসের মধ্যে দিয়ে আছে। ফলে যেহেতু মানুষের চিন্তার এবং উদ্দেশ্যের ঐক্যই হচ্ছে সর্বোচ্চ আইন, যদি বলি যে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, ফলে সেই অর্থে এটার কিন্তু একটা নৈতিক ভিত্তি আছে। এর একটা সুপ্রিম কোর্টের দিক থেকে একটা ব্যাখ্যা থাকার কারণে এর একটা আইনগত ভিত্তিও আছে। কিন্তু সত্যিকারের অর্থে যদি সংবিধান সম্মত করতে হয়, তাহলে অবশ্যই এটাকে পার্লামেন্টে পাশ হয়ে আসতে হবে। এমনিতে তো আপনারা এগুলো আমরা ফেস করেছি, যেমন কথার কথা রেফারেন্স হিসেবে 111-এর সময় স্থানীয় সরকার কমিশন করা হয়েছিল ডক্টর তোফায়েল আহমেদ, হোসেন জিল্লুর রহমান সাহেবদেরকে নেতৃত্বে। সেই কমিশনগুলো কিন্তু কাজ করে কিছু অ্যাক্টিভিটি করেছিল, সেগুলোকে কি পার্লামেন্ট লেভেলে নিয়ে যাওয়া হয়েছিল না আপনি যেটা বললেন যে জনগণের চাহিদার ভিত্তিতে? 111-এর সঙ্গে 11-এর সঙ্গে এই সরকারের পার্থক্য হলো, 111 ছিল একটা সেনাবাহিনীর ছত্রছায়ায় বা সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় একটা তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ। আর এইটা হলো একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার। অভ্যুত্থানের একটা সর্বোচ্চ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, এবং শুধু আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, তারা একটা ক্ষমতাসীন দুর্বিনীত সরকারকে, দুর্বিনীত সরকার যতখানি জোর দিয়ে ক্ষমতায় থাকতে চান, ঠিক তার চেয়ে বেশি জোর প্রয়োগ করে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়। ফলে এর একটা মানে সাংগঠনিক ভিত্তি আছে, এর একটা জনগণের শক্তির ভিত্তি আছে। ফলে এই দুটো সরকার একরকম নয়। কিন্তু তারপরেও যেটা 111-এর পরে যেগুলো অর্ডিন্যান্স হিসেবে জারি হয়েছিল, সেটা যদি নেক্সট পার্লামেন্টে উত্থাপন করা না হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়, থাকে না। ফলে সেই কারণে 111-এর অনেক অর্ডিন্যান্স পরবর্তীতে কিন্তু বাতিল হয়ে গেছে, কারণ সেটা সংসদে উত্থাপন করা হয়নি বলে। এই জায়গাতে একটু ফিরে আসি প্রিন্স ভাই আপনার কাছে আবারও। বিশেষ করে এই সংস্কার কমিশনগুলো অনেকগুলোই বিভিন্ন সময় ব্রিফ করছে মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটি নিয়ে। একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হলো ডিসেম্বর নাগাদ তারা একটা তথ্যপাত্র উপস্থাপন করবে। তাহলে এর যে চ্যালেঞ্জগুলো, যেটা রতন ভাই বললেন, পরবর্তী গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, তাহলে এই কমিশনগুলো কতটুকু করবে আসলে, কোন পর্যন্ত করে থামবে? আমি রতন ভাইয়ের বক্তব্যের সাথে একমত। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা সব সংস্কার করতে পারবে না বা সব সংস্কার বাস্তবায়নও করতে পারবে না, এটা বাস্তবতা। কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের মধ্যে একটা প্রবণতা যে তারাই সব কিছু করে যেতে চায়, কিন্তু এটা তারা বুঝতে পারছে না যে সংবিধান সংশোধন করতে হলে সংসদ লাগবে, কিংবা আইনগুলি সংশোধন করতে গেলে সংবিধান মানে সংসদ লাগবে। তো তারপরে হলো জাতীয় ঐকমত্য দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় একটা যোগাযোগ দরকার। আপনি বলেছেন যে কিভাবে করবে, আমরা সংস্কার চাই বলেই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস নয়, আমরা বলেছি যে যৌক্তিক সংস্কারগুলো করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। তো 3 মাস যদি চাইতাম, তো 3 মাসের দাবিটাই কিন্তু উত্থাপন করতাম, 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু এই সরকারের বয়স এখন 4 মাস। এই 4 মাসে সংস্কার কার্যক্রম কতটুক এগুলো, এটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু এই যে অন্য রাজনৈতিক দলগুলো আমরা যেটা দেখছি, ফর এক্সাম্পল জামায়াতে ইসলামী, তারা সংস্কারের ব্যাপারেই খুব বেশি আগ্রহী। এইটা আপনারা কিভাবে ইন্টারপ্রেট করেন? এই বিষয়গুলো আমাদের দলের হাইকমান্ড, আমাদের মহাসচিব, উনি উত্তর দিয়েছেন এর আগে। আমি বিষয়গুলো বলতে চাই না। সকলের প্রতি সম্মান রেখে বা তাদের অনুভূতির প্রতি সম্মান রেখেই বলি যে আমাদের বাস্তবতাটা কিন্তু উপলব্ধি করতে হবে। এখন যেমন আজকেই দেখলাম সরকারের একজন উপদেষ্টা, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো, আপনার কিছু কিছু রাজনৈতিক দল, যে তারা নাকি আপনার
সংস্কারের থেকে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। আমরা সংস্কার যদি আমাদেরকে ইঙ্গিত করে বলা হয়, আমরা সেটাই। বলবো আমরা সংস্কার এবং নির্বাচন দুটিকেই সমান গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, আমরা বলেছি যে গত 15 বছর আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ব্যবস্থাকে, নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে দিয়ে গেছে। এই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন যদি করতে হয়, তো নির্বাচনের লক্ষ্যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার দ্রুত করা প্রয়োজন। সেইটা করতে যেই সময়টুকু লাগে সেটাই সরকার নিয়ে আপনার বাকিটা যেটা রতন ভাই বললেন, তার প্রস্তাব রেখে যেতে পারে, এবং সেটাই। সেই প্রস্তাবে আপনার রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ করে দেওয়া উচিত, করে দেন রাজনৈতিক সরকার যখন তারা প্রতিষ্ঠিত বাস্তব- হবে তারা সেটা বাস্তবায়ন করবে। সেটাই। আর আহ, বর্তমান আমি সেই উপদেষ্টাই আজকে বলেছেন যে কিছু রাজনৈতিক দল গুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। আচ্ছা, তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এই কথাগুলো কি বলা খুব জরুরি ছিল? এই কথাগুলো কি জাতীয় ঐক্যে ফাটল ধরবে না? এই কথাগুলো কি মানে এগুলো অনেকটা বিশ্বাসের ক্ষেত্রে নাম মেনশন না করলেও মানুষ রিলেট করতে চেষ্টা করে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এই কথাগুলো বলে এখন যে জাতীয় ঐক্যটার কথা সরকার বলছে, যেখানে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে, সকল ধর্মের মানুষকে একত্রিত করে, সকল ছাত্র সংগঠনকে একত্রিত করে তারা একটি জাতীয় ঐক্যের মানে কথা বলছে, সেখানে এমন কোনো কথা সরকারের দায়িত্বশীল মহল থেকে বলা উচিত না যেখানে জাতীয় ঐক্যে ন্যূনতম একটা ফাটল ধরার মানে একটা ইয়ে থাকে, সুযোগ থাকে। তো এই কথাগুলো মোটেও সঠিক নয়। যদি বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়, আমরা বলবো যে আমরা অবশ্যই, আমরা বলেছি এখানে যে রতন ভাইও তো বলেছেন যে সব সংস্কার তো এই সরকার করতে পারবে না, সেটা এই সরকারের ম্যান্ডেটও নেই, একটা পার্লামেন্ট লাগবে। ইভেন এখনকার সংস্কার প্রস্তাব 1.5-2 বছর পরে রেলেভেন্ট নাও থাকতে পারে। আচ্ছা। কারণ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। সেটাই। এইটা 2 বছর আগে আমি যেটা চিন্তা করব 2 বছর পরে সেটা নাও থাকতে পারে। এখন যেটা চিন্তা করব 1 বছর পরে সেটার প্রয়োজনীয়তা, গুরুত্ব কিংবা সেটা সংশোধনের বিষয় থাকতে পারে। এটা চলমান, থাকতেই থাকবে, হতেই থাকবে। এটা স্বাধীনতার পর থেকে আপনার যেমন ধরেন একদলীয় বাকশাল ছিল, আওয়ামী লীগ করেছিল, শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন। তো পরবর্তীতে জিয়াউর রহমানের ক্ষমতায় এসে উনি কি বহুদলীয় গণতন্ত্র করেন নাই যুগের চাহিদা মেটানোর জন্য? শেখ মুজিবুর রহমান সাহেব সমাজতান্ত্রিক অর্থনীতি বা সমাজতন্ত্রের নামে সব লুটপাটের অর্থনীতি যেটা চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা কি মুক্তবাজার অর্থনীতি চালু করি নাই? এইগুলো তো সংস্কারের অংশ। তো এইগুলো ধাপে ধাপে কিন্তু এগুলো আসবে। তো এখন আপনার আমি একটা বিরতিতে যাব, তার আগে জি প্লিজ এগুলো কথা বলে আসলে আমার মনে হয় যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত না। আমরা সবাই সংস্কার চাই, আমরা সবাই নির্বাচন চাই। সংস্কারটা কতটুকু হবে, আমরা যদি সংস্কার নাই চাইতাম, যে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো তাদের অধীনে সংস্কার চায়, রাজনৈতিক দলগুলো তো ম্যান্ডেট নিয়েই সেটি কাজটি করবে। আমি একটা বিরতিতে যাবার আগে রতন ভাইয়ের কাছে একটু 1 মিনিটের একটা সাপ্লিমেন্ট, পরে এসে আপনি বলবেন। এই যে একটা কথা দিয়ে আমি আলাপ শুরু করলাম, বেশ কয়েকটি আপনার ফর্মাল পিকচার, যেটা হচ্ছে ধর্মীয় নেতাদেরকে ডেকে আমরা দেখলাম ঐক্যের একটা মেসেজ দেওয়া হলো, সব দলগুলোকে ডেকে। এই ঐক্যটা কিসের জন্য আসলে, কেন আমরা এটা জাতিকে মেসেজ দিতে চাইছি, কিসের কারণে বলে মনে হয়? এটা সাম্প্রতিক সময় কিছু ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ভারতে ক্ষমতায় যে দলটা আছে সে একটা উগ্র সাম্প্রদায়িক দল, বিজেপি। এবং আমাদের ভারত এবং বাংলাদেশের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িকতা ভারতের সাম্প্রদায়িক উস্কানি হিসেবে বিবেচিত হয়। ভারতের যে কোনো সাম্প্রদায়িক উন্মাদনা বাংলাদেশেও সেটা সাম্প্রদায়িক উন্মাদনা বাড়িয়ে তোলে। সেক্ষেত্রে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা স্নায়বিক টানাপোড়েন চলছে। এটা শুধু রাজনৈতিক, অর্থনৈতিক নয়, এটা একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের জায়গাও তৈরি হয়েছে। সেই সময় ভারত রাষ্ট্রের কিছু কিছু ভূমিকা এবং জনগণ এবং রাষ্ট্র দুটোর মধ্যে যে একটা ডিফারেন্স থাকা দরকার, জনগণ কখনো কখনো ভুল করতে পারে, কিন্তু রাষ্ট্র তো
তাকে একটা স্টেট টু স্টেট রিলেশনের রাষ্ট্র ক্ষেত্রে অন্যায়কারীকে প্রোটেক্ট করবে কেন, আশ্রয় দেবে কেন? কেন? কিন্তু ভারত রাষ্ট্রের ক্ষেত্রে কিছু কিছু বক্তব্য এমনভাবে আসতে শুরু করলো এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিও এত দায়িত্বহীন বক্তব্য রাখতে শুরু করলেন, যেটা বাংলাদেশেও একটা টেনশন বাড়িয়ে তুলছিল। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছিলেন এটা একটা- যে যারা এই ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে নিয়ে অন্তত একটা কমন মেসেজ দেয়া সেটাই। যে আমরা বাংলাদেশেও কোনো সাম্প্রদায়িক উন্মাদনাকে প্রশ্রয় দেব না এবং বাংলাদেশের উপরে এমন কোনো মতামত কেউ চাপিয়ে যাতে না দেওয়া হয় দিতে পারেন, আমরা সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে বাকি তার আলাপটুকু ব্যাপারে- একটা বিরতির পরে এসে করতে চাই। রতন ভাই, আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন। দর্শক যারা আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানে, আশা করছি বাকি অংশে আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আজকের আপনার মতো অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, রাজিকুজ্জামান রতন এবং ইমরান সালেহ প্রিন্স। রতন ভাই, আপনার কাছে যেই ইনকমপ্লিট বক্তব্য ছিল সেখানে ফিরে আসি ওই একই আলোচনায়, যেটা আপনি বলছিলেন যে ভারতের সাম্প্রতিককালে এই উত্তেজনা বা অস্থিরতার একটা মেসেজ এই ঐক্য থেকে দেয়া হয়েছে। এছাড়া আর কি আছে বলে মনে হয়? আরেকটা বিষয় আছে যে সরকার একটা কনফিডেন্স তিনি একটু ডেভেলপ করতে চেয়েছেন যে তার প্রতি আস্থাটা আছে কি না, তারা যে সময়টা নিচ্ছেন সেই সময়কে কেন্দ্র করে নানা ধরনের সন্দেহ এবং বিতর্ক তৈরি হচ্ছে, সেটাকেও কিছুটা প্রশমিত করা। তৃতীয়ত, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়ে যাচ্ছে, সেই অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে আবার একটু নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে তার পেছনে রাজনৈতিক দলগুলোর সম্মতি এবং সমর্থন আছে, এটাকেও একটু দৃশ্যমান করা। এগুলোর চাইতেও বড় কাজ যেটা ছিল যে ভারতের কাছে এই মেসেজটা দেয়া যে আমরা দেশ, আমাদের একটা মর্যাদা সম্পন্ন জাতি, মর্যাদা সম্পন্ন দেশ, আমাদের ভিতরের প্রবলেমগুলোকে আমরা যেমন সলভ করার চেষ্টা করছি, বাইরে থেকে অনাবশ্যক অহেতুক কোনো সমস্যা আমাদের এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে গেলে সেক্ষেত্রেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের আদর্শগত ভিন্নতা সত্ত্বেও ন্যাশনাল ইন্টিগ্রিটি, সভরেনিটি এই প্রশ্নে তারা অন্তত ঐক্যবদ্ধ থাকবেন। এবং এটা একটা জিনিস খেয়াল করে দেখুন, এই মেসেজটার ইতিবাচক কিছু প্রভাবও পড়েছে। এরপরে ধরুন ভারতের সচিব পর্যায়ে যারা এলেন তারা কিন্তু এই কথাগুলো বললেন যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের নানাবিধ সম্পর্ক থাকে, একটা দুটা তিনটা বিষয়ের জন্য আমাদের অন্যান্য সম্পর্কগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার মানে প্রথমে যেটা মনে হচ্ছিল যে বাংলাদেশকে নানা দিক থেকে বিপর্যস্ত করা, বিপদগ্রস্ত করা, ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, এমনকি বাংলাদেশকে নানা ধরনের চাপের মধ্যে রাখার একটা ভারতীয় যে কৌশল ছিল, সেই কৌশলটার দৃশ্যমানও দেখা যাচ্ছে না, ভেতরে হয়তো এটা আছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করার মতো, বাংলাদেশের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে গেলে, রাজনৈতিক চাপ প্রয়োগ করতে গেলে এই চাপটা কখনো তো একপাক্ষিক হবে না। বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়, এটা আমরা যদি বলি হেলথ ট্যুরিজমের, সেটা সেই ক্ষেত্রে তো একটা বিরাট আর্থিক বিষয় যুক্ত আছে। ভারতের কি পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে যায়, ফলে ভারতের ব্যবসা বাণিজ্যের উপর তার প্রভাবটা কি আছে। আর আমরা বাংলাদেশ ভারত থেকে যে সমস্ত জিনিস আমদানি করি, একটা জিনিস খেয়াল করে দেখুন, ভারত থেকে আমরা তো বিনা পয়সায় কিছু আনি না। ফলে জনগণের মধ্যে যদি এই প্রবণতাটা তৈরি হয়, আমরা বিনা পয়সায় পাই না, তাহলে ভারতের চোখ রাঙানি কেন আমরা সহ্য করব? কেন আমরা আদানির বিদ্যুৎ বেশি দামে কিনবো, আবার আদানি আমাদেরকে বিদ্যুৎ দিয়েছে এই বলে আদানির কাছ থেকে আমরা উপেক্ষাসূচক বক্তব্য কেন? এই যে আপনি যে কথাটা বললেন, এটিও তো মানুষ এতদিন পাবলিকলি জানতো না যে কি ধরনের চুক্তি হয়েছিল। এটিও তো সামনে আসলো অনেক পরে। আমরা যে তারা যে দেনা আছি, আমরা টাকা তারা পায়, এটি তো জানতো না মানুষ। এই যে অনেক কিছুকে চেপে রাখার একটা চেষ্টা ছিল, আবার অনেক কিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা ছিল। দেনাগুলোকে চেপে রাখার চেষ্টা ছিল, আর উন্নয়নগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা ছিল। দুই দিক থেকেই পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ব্যাংকের রিজার্ভের ক্ষেত্রে সংকটটা কেমন দেখা দিল, টাকা পাচারের ক্ষেত্রে সংকটটা কেমন দেখা দিল, আমাদের রপ্তানি কি পরিমাণ হয় এবং রপ্তানির টাকা কি পরিমাণ আসে তার ক্ষেত্রে অসঙ্গতিটা কীরকম ছিল। এগুলো কিন্তু অনেক কিছু, এই অভ্যুত্থান কিন্তু অনেক কিছুকে দৃশ্যমান করে দিয়েছে। এই জায়গাতে একটু ফিরে আসি প্রিন্স ভাই। বিশেষ করে আমরা রাজনীতিতে বিশেষভাবে দেখি যে কথন, অতি কথন, এগুলো অনেক সময় আপনি কিছুটা রিফ্লেক্ট করছেন ঐক্যের, এগুলো ফাটল ধরায়। তো কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা, অতীতে অনেক পলিটিশিয়ানই তাদের কথার কারণে ডিরেইলড হয়েছেন, আমরা জানি অনেকে। আপনি ওই প্রসঙ্গে একটু কথা বলতে চেয়েছেন সম্ভবত? না, আসলে
আমরা খুব স্পর্শকাতর একটা সময় অতিক্রম করছি, যখন আমরা সরকারের পক্ষ থেকেও শুনছি, রাজনৈতিক মহল থেকেও এটা বলা হচ্ছে, বা সকল বিভিন্ন সামাজিক কিংবা সাংবাদিক বিভিন্ন মহল থেকেও এটা বলা হচ্ছে যে একটা ষড়যন্ত্র কিন্তু আস্তে আস্তে দানা বাঁধছে। সেই ষড়যন্ত্রটা ফ্যাসিবাদ, এটা পতিত ফ্যাসিবাদের পক্ষে জি। এবং আধিপত্যবাদের পক্ষে। সেই কারণে আমি যেটা বলছিলাম যে প্রধান উপদেষ্টাকে আমরাই কিন্তু জাতীয় ঐক্যের আহ্বান জানাতে বলেছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্যের জন্য সকল রাজনৈতিক দলকে ডেকেছেন, ধর্ম বর্ণ সবাইকে ডেকেছেন। জাতীয় ঐক্যের জন্য কিছু প্রস্তাবও দেওয়া হয়েছে, রিফ্লেক্ট এটার মানে দৃশ্যমান করার জন্য। তো সেই মুহূর্তে আমাদের সকলকেই কিন্তু আমাদের মানে একটু চিন্তা ভাবনা করেই কথাবার্তাগুলো বলা উচিত। বিশেষ করে যখন আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আসছে, যখন বিদেশে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের পতাকা অবমাননা করা হচ্ছে, আমাদের উপদূতাবাস আক্রান্ত হচ্ছে, সেখানে প্রচার মাধ্যমে আপনার বাংলাদেশ বিরোধী অপপ্রচার ব্যাপকভাবেই আনা হচ্ছে, যেখানে ক্ষমতার সেই দেশের ক্ষমতাসীন দলের নেতারা নিজেরা রাস্তায় মানে দাঁড়িয়ে মানে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলছেন, যে ওই মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ বলছেন। তখন আমাদের যখন সরকারি পৃষ্ঠপোষকতায় যখন বা উদ্যোগে যখন জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, তখন এই কাজগুলো করা সেটাই। মানে অবশ্যই এটা কিন্তু এগুলো কি প্রিন্স ভাই আপনার মনে হয় যে এগুলো রিজয়েন্ডার দেওয়া বা প্রতিবাদ করা, যেমন লন্ডনের একটি জনসভায় আমরা রিসেন্টলি দেখলাম যে আবারও এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে, যে ফ্যাসিস্ট আসলে কে বা কারা, উল্টো বলা না, হচ্ছে। এইগুলো তো মানে শেখ হাসিনা কিংবা তার দলের নেতাকর্মীরা এগুলো গত 15 বছর এই চর্চাগুলো করে আসছে। তারাই গণতন্ত্র হত্যা করেছে, তারাই মানুষকে দমন করেছে, তারাই মানুষকে নিপীড়ন করেছে, তারাই জনগণের অধিকার কেড়ে নিয়েছে। আবার তারাই কিন্তু বিরোধী দলের উপরে, বিএনপি তথা বিরোধী দলের উপরে সেই দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারাই কিন্তু আবার মানে গণতন্ত্রের নামে মানে নির্বাচনের নামে প্রহসন করেছে। এটা তো তাদের রাজনৈতিক একটা কি বলবো, কোনো শিষ্টাচার নাই, তারা তো এগুলো বলবেই। কিন্তু তাদের বলাটা মানে এখন আর মানুষের কাছে অত ধর্তব্য বিষয় নয়। তবে তাদেরকে এখানে পুনর্বাসিত করার জন্য প্রতিবেশী দেশের সহযোগিতায় যে আপনার এই প্রোপাগান্ডাটা চলছে বা ষড়যন্ত্র চলছে, সেটা হচ্ছে আমাদের বিষয়। মানে আমাদেরকে মানে অবশ্যই ধর্তব্যের মধ্যেই এটা রাখতে হবে এবং সেই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করে কিন্তু আমাদের কাজ করতে হবে। কারণ এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কিভাবে করা যায়, আচ্ছা, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার একটা পর্যায়ে শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশের পত্রিকাতেও এটা আপনার প্রকাশিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে ভারতের কাছে জানতে চাওয়ার কোনো উদ্যোগ আমরা দেখি নাই, যে একটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এই এজেন্ডা কেন থাকবে, এই এজেন্ডা কেন থাকবে। আচ্ছা, এই যে কতগুলো যে আপনার মানে ল্যাপসেস হয়ে যাচ্ছে, এগুলো তো অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। আপনার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন কিংবা তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো, কারা সুযোগ করে দিল সেটা কিন্তু আমরা এখনো জানি না। আচ্ছা, তিনি গেলেন, গিয়ে ভারতের পক্ষ থেকে বলা হলো কয়েক ঘন্টার জন্য তিনি এসছেন, কয়েক ঘন্টা পরে তিনি ইউরোপ বা অন্য কোথাও চলে যাবেন, এই কথা কিন্তু বলা হয়েছে। সেই কয়েক ঘন্টা যে কয়েক শত ঘন্টা পার হয়ে গেল, তারপরে কয়েক ঘন্টা শেষ হচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমরা সরকারের থেকে কোনো আমরা বক্তব্য দেখছি না। তো এখন আপনি সরকার এখন ব্যস্ত, জাতীয় ঐক্যের মধ্য প্রতিষ্ঠা করে ব্যস্ত থাকা উচিত, যে একটা দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া। যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না থাকবে বা একটা রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার যতক্ষণ না থাকবে, তখনই কিন্তু এইসব ষড়যন্ত্র ডালপালা মেলে বসবে। আপনি দেখেন, আমি দুদিন থেকে আমি বলছি বিষয়টা, যে অতীতে সকল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কিন্তু 3 মাস ছিল। কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার হলো অনির্বাচিত সরকার এবং তাদের কোনো গণভিত্তি থাকে না। তারা প্রশাসনের উপর ভিত্তি করেই কিন্তু সরকার পরিচালনা করে। তাদের একমাত্র কাজটা হচ্ছে
নির্বাচন আয়োজন করা। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো বলি না 3 মাসের মধ্যে নির্বাচন দেন, কারণ আমরা জানি যে সংস্কার করতে হবে, কিন্তু 3 মাস না জায়গায় 6 মাস লাগতে পারে। সেখানে আপনার সরকার এই পর্যন্ত কোনো রোড ম্যাপই দিল না। আপনি অন্যান্য সংস্কারের ব্যাপারে রোড ম্যাপ আসলো, কিন্তু নির্বাচনের ব্যাপারে রোড ম্যাপ আসলো না। তারপর নির্বাচন নিয়ে যখন আপনার রাজনৈতিক মানে উপদেষ্টারা বলতে শুরু করলেন, কেউ বললেন 25শে ডিসেম্বর, কেউ বললেন আগামী বছরেই রাজনৈতিক সরকার আমরা দেখতে পাবো, কেউ বলছেন যে অতি শীঘ্রই, কেউ বলছেন 18 মাস। তখন কিন্তু সরকারের দায়িত্বশীল মহল থেকে বলা হচ্ছে এটা তাদের ব্যক্তিগত মত, এটা তাদের ব্যক্তিগত মত। কিন্তু আমরা তো ব্যক্তিগত মত চাই না, আমরা সরকারের মতামতটা চাচ্ছি। তো সেই কারণে এটা যতটাই আপনার মানে দীর্ঘায়িত হবে নির্বাচনটা, ততই কিন্তু ষড়যন্ত্র আপনার ডালপালা মেলে বসবে। এখন আমরা শুনছি যে সরকার পক্ষ থেকে নতুন রাজনৈতিক দলের একটা কথা শোনা যাচ্ছে। ওই উপদেষ্টাই আজকে বলেছেন, যেটা তথ্য মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ দিয়ে যেটা গণমাধ্যমে পাঠানো হয়েছে, যে গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। আচ্ছা, সেই উপদেষ্টার বয়ানে এটা এসছে। এবং সে দল যদি সফল হয়, তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। তার মানে সরকারের পক্ষ থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠনের একটা উদ্যোগের বা ইঙ্গিতের কথা শোনা যাচ্ছে। আমরা এই বিএনপি আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এই ডাইভার্সিটিকে ওয়েলকাম করেন বলে এর আগে দেখেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ্যে জনসভায় তিনি বলেছেন, তারেক রহমান সাহেব, যে দেশের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল যদি প্রয়োজন হয় আমরা স্বাগত জানাই। আপনারা করেন। আমাদের মহাসচিব বলেছেন, কেউ যদি বিপ্লব করতে চায়, সরকার থেকে বের হয়ে এসে বিপ্লবী রাজনৈতিক দল গঠন করে তারা সে বিপ্লবটা করতে পারে, সরকারের চেয়ারে বসে নয়, সরকারের চেয়ারে বসে নয়। তো এখন যদি কেউ সরকারের প্রযোজনায় রাজনৈতিক দলগুলো করতে চায়, তো আমরা তো নিশ্চয়ই আমাদের রাজনৈতিক দলগুলো তো আমরা ওয়েলকাম করব। আমরা রাজনীতির ময়দানে তাদেরকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব, কিন্তু সেটা অন্তর্বর্তীকালীন সরকারের ছত্রছায়ায় তাদের ফ্যাসিলিটেশনের মধ্যে দিয়ে সেটা এই জায়গাতে আমরা চাই না। রাইট, এই জায়গাতে প্রিন্স ভাই ধন্যবাদ। যে কথাটি আপনি তুললেন, এটি আমি এই প্রসঙ্গে যেতে চাইছিলাম। বিশেষ করে রতন ভাই, এই যে স্টেটমেন্টটি যে নতুন রাজনৈতিক দল আসলে পুরনো দলগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, আপনার কি স্টেটমেন্টের ক্ষেত্রে? আসলে চ্যালেঞ্জটা কী ধরনের হবে সেটা তো পরিষ্কার করে বলা হয়নি। একটা নতুন দল হলে চ্যালেঞ্জ হবে কেন? নতুন দল হলে তো রাজনীতিতে নতুন বিতর্ক আসবে। রাজনীতি মানেই তো বিতর্ক। একটা রাজনৈতিক দল, তাদের একটা লক্ষ্য থাকবে, তাদের একটা কর্মসূচি থাকবে, তাদের জনগণের কাছে যাওয়ার নানা ধরনের পদ্ধতি থাকবে। যদি এরকম হয় যে সরকারের থেকে সরকারের অর্থ ব্যবহার করে, সরকারের প্রশাসনকে কাজে লাগিয়ে, সরকারের পুলিশকে ব্যবহার করে যদি দল গঠন করে, তাহলে সেটা একটা ব্যাপার। আর যদি সাধারণ মানুষের মতো করে অন্যান্য দল যেভাবে গড়ে ওঠে সেরকম দল গড়ে তোলে, অসুবিধা কি? প্রতিদিন তো নতুন নতুন অনেক দলের চ্যালেঞ্জটি কি মানে এটি কি না, যে যেহেতু 18 থেকে 30 বছর বয়সী ইয়াং জেনারেশনকে উদ্দেশ্য করে কি এটিকে বলা হচ্ছে কিনা, তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি? এই চ্যালেঞ্জ তো রাজনৈতিক দলের সবসময় থাকে। রাজনৈতিক দল মানেই হচ্ছে একটা চ্যালেঞ্জ। সে তার বক্তব্যটা জনগণের কাছে নিয়ে যায়, জনগণের সমর্থনটা প্রত্যাশা করে, জনগণের সমর্থন নিয়ে আবার রাজনৈতিক দল শক্তিশালী হয়ে ওঠে। ফলে এই চ্যালেঞ্জটা সবসময়, এই চ্যালেঞ্জটা তো এটা নতুন ঘটনা নয়, এই চ্যালেঞ্জ দেখে ভয় পাওয়ারও কিছু নেই। আমার যেটা মনে হয় যে তারা এই ক্ষেত্রে একটা সন্দেহের অবকাশ থাকবে কি, যে প্রশাসন, পুলিশ এবং রাষ্ট্রের অর্থ ব্যবহার করে কেউ কোনো দল করছে কিনা। আচ্ছা, তা যদি না করে, তাহলে প্রতিদিন যে কোনো মানুষের একটা নতুন কর্মসূচি ঘোষণা করে একটা দল ঘোষণা করার সুযোগ তো আছেই। আমাদের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা যেমন আছে, সংগঠন করার স্বাধীনতা আছে, আমাদের সংগঠিত হওয়ার স্বাধীনতা আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা আছে। ফলে কোনো মানুষ কোনো দল না করেও কিন্তু কোনো না কোনো দলের মতকে সমর্থন করতে পারে। আমরা একটা বিরতিতে যাব, তার আগে একটু সাপ্লিমেন্ট করি। বিশেষ করে ছাত্র সংগঠনগুলি যে বিভিন্ন দলের, সেই সংগঠনগুলোরও সামনেও কি এই নতুন বাংলাদেশকে সামনে রেখে চ্যালেঞ্জ আছে কিনা? তারা যেভাবে রাজনীতি করত আর এই প্রথা বিরোধী বা সংস্কার বিরোধী ছেলেমেয়েরা যে স্টাইলে করলো, দুটোর মধ্যে কি পার্থক্য হতে পারে সামনের দিনে? সামনের দিনে কেন, এখনই তো পার্থক্য হতে পারে। এখনই, হ্যাঁ। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেছিল বৈষম্য বিরোধী। তার মানে এখানে কোনো বৈষম্য থাকবে না, এখানে ধর্মীয় বৈষম্য থাকবে না, লিঙ্গ বৈষম্য থাকবে না, অর্থনৈতিক বৈষম্য থাকবে না,
যত ধরনের বৈষম্য মানুষকে অপমানিত করে, পীড়িত করে, ক্ষুব্ধ করে, সেই বৈষম্যের অবসান হবে। তাহলে এখন কেন সাম্প্রদায়িক উত্তেজনা বা হামলা হবে? এখন কেন নারীদের পথ চলতে বাধা তৈরি হবে? এখন কেন অর্থনৈতিক ক্ষেত্রে শুধুমাত্র টাকার অভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে না, এই ব্যবস্থাটা বহাল থাকবে? ফলে যে আকাঙ্ক্ষাটা জাগিয়ে তোলা হয়েছিল, অথবা যে আকাঙ্ক্ষায় দলে দলে ছাত্র, যুবক, শ্রমিক তারা আন্দোলনে নেমে এসেছিল, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি যে একটা কমিটমেন্ট পূরণ করার চাইতে বড় কোনো চ্যালেঞ্জ আর থাকতে পারে না। আচ্ছা, আমরা যদি কারোর কাছে কোনো কমিটমেন্ট করি, সেই মুহূর্তে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে এই সেটাই। কমিটমেন্টটা আমরা পূরণ করার চেষ্টা মূলত করব। বাংলাদেশের এই পুরনো সিজন দলগুলোর জন্য এটি তেমন কোনো চ্যালেঞ্জ নয় বলেই মনে হচ্ছে, কারণ এগুলো আগেই মোকাবেলা তারা করেছে অনেকবার, কিংবা করতে হবে আরও আরও সামনে করতে হবে। আমরা আগামী আলোচনায় আবারও কন্টিনিউ করব, একটা বিরতির পরে ফিরে আসছি। দর্শক, আশা করছি আপনারাও আমাদের সাথেই থাকবেন। আজকের আপনার মত অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, রাজিকুজ্জামান রতন, বাসদের সহ সাধারণ সম্পাদক, এবং ইমরান সালে প্রিন্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব। আমরা মূলত আজকের আলোচনাটিকে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে রতন ভাই এবং প্রিন্স ভাই দুজনেই বলবেন যে কিছুটা সংস্কার কমিশনগুলোর কথা একবার আলাপ করলাম, যেগুলি ডিসেম্বর নাগাদ তাদের প্রস্তাবনা দেবে বলেছে। কোনো কোনো কমিশন এতটি অগ্রগতিও হয়নি বলে শোনা যায়, কিছু কিছু কমিশন কাজ বেশি করেছে। আলটিমেটলি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আপনাদের প্রথম এখানকার অনেক আলোচনা আমরা শুনেছি যে আপনাদের কাছ থেকে লিখিত চাওয়া হয়েছিল, বা অনেকেই বলেছে ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ আপনারা প্রত্যাশা করেছেন। তো ডিসেম্বর তো প্রায় শেষের পথে, আলটিমেটলি কি হয়েছে আপনাদের সাথে আলোচনা? এখানে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে, যেমন সংবিধান সংশোধন সংস্কার কমিটি, নির্বাচন সংস্কার কমিটি, দুর্নীতি সংস্কার বিষয়ক কমিটি, তারা লিখিত প্রস্তাব চেয়েছে। আমরা আমাদের বিভিন্ন দলগুলো, আমাদের দলও যেমন বাসদের পক্ষ থেকে দিয়েছে, নিশ্চয়ই বিভিন্ন দল তারা প্রস্তাবগুলো দিয়েছেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে তারা একটা সংস্কার প্রস্তাবনা তৈরি করবেন, করে তারপরে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা একটা মত বিনিময় করতে পারেন অথবা নাও করতে পারেন। তারা তাদের প্রস্তাবটা প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে সেটা হয়তো হস্তান্তর করবেন। এটা তাদের পার্ট। এরপরে প্রশ্নটা আসবে, যে প্রস্তাবটা তারা দিলেন সেই প্রস্তাবটা যখন পাবলিকলি আসবে, এর কতটা গ্রহণযোগ্য এবং কতটা গ্রহণযোগ্য নয়, কতটা বিতর্ক তৈরি করবে এবং কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, তা একটা সময় আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, যেমন শ্রম সংস্কার কমিশন, সেই শ্রম সংস্কার কমিশন ঘোষণা হয়েছে 10ই অক্টোবর, সেটা কমিটি গঠিত হয়েছে 18ই নভেম্বর, মানে ঘোষণা করার 1 মাস প্রায় 18 দিন পরে হয়েছে। ফলে সে তো চাইলেই 31শে ডিসেম্বরের মধ্যে তাদের প্রস্তাবনাটা দিতে পারবে না। ফলে একটা শুরুটাই হয়েছে একটু ডিলে করে, মানে একটা ডিলে পলিসিও এখানে আছে। আবার আরেকটা জিনিস মানুষ অনেক ক্ষেত্রে কিন্তু মেনেও নিয়েছে, যে কিছুটা ডিলেও যদি হয়, তারপর একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি হোক, মানুষের মধ্যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটা আস্থা ফিরে আসুক, মানুষ গণতন্ত্রের পথে একটু যাত্রা শুরু করুক। যেমন ছোট্ট দুটো ঘটনা একটু দেখেন। 12 বছরের কম মুক্তিযোদ্ধার সংখ্যা 2111টা জন, তা এদেরকে বাতিল করা হচ্ছে। তাহলে এটা মানুষ তো দেখলো, তাহলে 12 বছরের কমেও মুক্তিযোদ্ধা ছিল আমাদের এখানে। তো এইরকম কিছু কিছু ঘটনা যেমন বেরিয়ে আসছে, সেটাই। এগুলো মানুষকে একটু ভাবিয়ে তুলছে। আবার মানুষ দেখছে যে কি পরিমাণ টাকা তছরূপ হয়েছে বলে আমাদের আর্থিক খাত সংস্কারের বিষয়ে তারা রিপোর্টটা দিলেন। এগুলো একদিক থেকে মানুষকে ভাবিয়ে তুলছে, এই দেশটাকে যদি উন্নত করতে হয়, এই দেশটাকে যদি একটু গণতান্ত্রিক করতে হয়, এবং এই দেশটা যদি মানুষের যে সম্পদ, সেই সম্পদের একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হয়, তাহলে অনেকগুলো জায়গায় আমাদের সংস্কার দরকার আছে। ফলে সংস্কারের ক্ষেত্রে মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, এবং তারা কিছুটা সময় দিতেও চান। কিন্তু এই সময় দিতে চান, এটাকে যেন কেউ আনলিমিটেড অপেক্ষা করবেন এরকম মনে না করেন। ছোট্ট দুটো ঘটনা যদি বলেন, গত 4 মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের খুব ভালো কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। হঠাৎ করে আমাদের বাজার থেকে দেখলাম সয়াবিন তেল উধাও হয়ে গেছে, এবং এর মধ্যে একটা খবর পাওয়া গেল যে দীর্ঘদিন পর্যন্ত পাম অয়েলকে সয়াবিন করে আমাদের এখানে বিক্রি করা হয়েছে, এবং যারা বিক্রি করেছে সেই হোতাদের নামটাও বেরিয়ে আসছে। বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা করে বাড়ানো হলো, সাথে সাথে বাজারে আবার সয়াবিন তেল চলে এলো। তার মানে তেলটা বাজারে ছিল। এটা হলো 1। 2 নম্বর, লিটারে 8 টাকা করে বাড়ানো মানে প্রতি মাসে আমাদের 1.5 লক্ষ টন সয়াবিন তেল লাগে, মানে প্রায় 120 কোটি টাকা আমাদের ভোক্তাদের পকেট থেকে বেরিয়ে যাবে।
তো এইরকম ডিম থেকে বেরিয়ে যাচ্ছে, তেল থেকে বেরিয়ে এই যে যাচ্ছে। আপনি যে কথাটি তুললেন, এই জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলো অ্যাড্রেস না করলে মানুষের সংস্কারের প্রতি অ্যাটেনশন কি কমে যেতে পারে কিনা? মানুষের মধ্যে এখন দুটো জিনিস, একটা হলো যে সংস্কারের কথায় মানুষ অত বেশি ভুলছে না, মানুষ মনে হচ্ছে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, সেটাই। এক। দুই নম্বর, সাম্প্রতিক যে সাম্প্রদায়িক উন্মাদনা এবং ভারতের নানা ধরনের চাপ যে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে, এটাও কিন্তু কখনো কখনো মনে হয় ডাইভারশন অফ অ্যাটেনশন এরকম মনে হতে পারে। আচ্ছা। তিন নম্বর, ভারতের সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সরকার তাদের দেশে যে সাম্প্রদায়িক উন্মাদনাটা তৈরি করতে চায়, তার প্রভাব বাংলাদেশের মধ্যেও কি নেগেটিভলি পড়ে সেটাও কিন্তু মানুষ একটু দেখছে। ফলে মানুষ কিন্তু ভাবছে যে বহুমুখী প্রভাবের মধ্যে আমাদের দেশটা এখন পড়ছে, কিন্তু এই বহুমুখী প্রভাব থেকে দেশটাকে যদি আবার সুস্থ ধারা নিয়ে যেতে হয়, একটা নির্বাচিত সরকার লাগবে, একটা গ্রহণযোগ্য সরকার লাগবে, এবং নির্বাচিত এবং গ্রহণযোগ্য সরকার পাওয়ার জন্য একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাও চালু করতে হবে। মানুষ কিন্তু এই অপেক্ষায় আছে। সেটাই। এই প্রসঙ্গে প্রিন্স ভাই একটু ফিরে আসি শেষের দিকে, যেহেতু জীবনযাত্রার চ্যালেঞ্জ, দ্রব্যমূল্যের দাম, ট্রাফিক ম্যানেজমেন্ট আরও সহ অন্য যে বিষয়গুলো, এগুলির ব্যাপারেই সাধারণ জনগণ বেশি আগ্রহী বলে দেখা যাচ্ছে। আর একটা শ্রেণী হচ্ছে রাজনীতির ব্যাপারে, সংস্কারের ব্যাপারে। এই দুটোর কম্বিনেশনটি কি করে হবে আসলে? না, কম্বিনেশন তো অবশ্যই করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এ ব্যাপারে কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষের কাছে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মানে কমানো না যায়, যদি আপনার এই জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে, এগুলো যদি যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সমাধান যদি না করা যায়, তাহলে এই সংস্কার কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সেটাই। মানুষের কাছে ওইটাই কিন্তু সংস্কার। মানুষ ভাবে যে কিভাবে তার কর্মসংস্থান হবে, কিভাবে তার আপনার বেকারত্ব দূর হবে, কিভাবে মানুষের এই যানজট নিরসন হবে রাজপথের, কিভাবে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, কিভাবে জনগণ আপনার তার জীবনযাত্রার ব্যয় কমাবে এবং জীবনযাত্রার মানটা আরও উন্নতি করবে, কিভাবে শ্রমিক তার মানে বেতন একটু শ্রমিকের বেতন বৃদ্ধি পাবে, কিভাবে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, কিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিশ্চিন্তে আপনার একটা ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিভাবে আইন শৃঙ্খলার অবনতি রোধ করা যাবে। এগুলো কিন্তু সাধারণ মানুষের আপনার বিষয়, যেগুলো আওয়ামী লীগ আমলে, যেগুলো আমরা বহুবার বলেছি। তবে এটা আমরা জনগণকে বলছি যে এগুলো মানে এই বর্তমান সরকার তো রাজনৈতিক সরকার নয়, তারা কিন্তু কাজ করছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল থেকেও বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যদি একটা নিবিড় সম্পর্ক এবং যোগাযোগ থাকে, এবং সহযোগিতা যদি চাওয়া হয় এইসব সমস্যার সমাধানের ব্যাপারে অভিজ্ঞতার আলোকে, কারণ বিএনপির মতো রাজনৈতিক দল, তারা তো এর আগে বহুবার ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করে, এই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো হেল্প করলে আরো দ্রুত সমাধান আসবে। এবং এইগুলোতে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করা হয়, সরকারও আপনার এইসব ব্যাপারে কিন্তু দ্রুত মানে ইয়েতে আসবে। এই যে আপনার রাজপথে আন্দোলন হচ্ছে, বিভিন্ন তার মানে যে ঐক্যের যে চিত্রটি, সেটি শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, জীবনমানের উন্নয়নেও ঐক্য হতে পারে। অবশ্যই ঐক্য হতে হবে। এই ঐক্য তো আছে এখানে। আমরা তো রাজনীতি করি, আমরা তো দিন শেষে আমরা যখন আপনার জনগণের কাছে যাই, যখন আমরা গ্রামে গ্রামে ঘুরি, বাজারে বাজারে ঘুরি, পাড়ায় মহল্লায় যখন মানুষের সাথে বসে চা খাই, কিংবা তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তখন কিন্তু এই বিষয়গুলোই সামনে চলে আসে। সেটাই, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে। জনগণ আমাদের কাছ থেকে জানতে চায় যে এই ব্যাপারগুলোর ব্যাপারে কিভাবে সরকার কি করছে, কিন্তু আমরা কিন্তু সরকারই নেই, আমরা কিন্তু জানতেও পারছি না, প্রপার উত্তর দিতে পারছি না। এই জায়গাতে একটু আমি রতন ভাইকে একটু নিয়ে আসি শেষের দিকে, যে শুধু ঐক্যটি যেই কথা দিয়ে আমরা আজকে শুরু করেছি, পলিটিক্যাল বিষয় নয়। আপনি যখন বললেন রতন ভাই যে জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, পলিটিক্যাল পার্টিগুলো কি এই ক্ষেত্রে হেল্প করতে পারে কিনা? কারা সিন্ডিকেট করছে, কারা দাম বাড়িয়ে দিচ্ছে? সেই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টির দুই ধরনের ভূমিকা আছে। একটা হলো জনগণের ভেতরে যে বেদনা সেটাকে তুলে ধরা, আর হলো সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করা। যেমন আজকে আমরা সুনামগঞ্জ সহ সারা দেশে যে সাম্প্রদায়িক কিছু উন্মাদনা, কিছু সন্ত্রাসী তৎপরতা হয়েছে, সেই ব্যাপারে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, তিনিও আমাদের কাছে কিন্তু এই কথাটাই বললেন যে আপনারাও এই ব্যাপারে একটু
মতামতটা সোচ্চার করে তুলুন। আমরা তো চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। তার মানে একটা জনমতেরও প্রতিফলন থাকুক, সেটা দ্রব্যমূল্য নিয়ে হোক, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে হোক, সেটা আইন শৃঙ্খলার অবনতি নিয়ে হোক। তার মানে পিপলস পার্টিসিপেশন ছাড়া তো আমরা একটা দেশে ডেমোক্রেটিক পলিটিক্সটাকে নিয়ে যেতে পারবো না। গণতন্ত্র তো গণমানুষের জন্য তন্ত্র, গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে তো আর গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। ফলে আমরা মনে করি যে জীবন ঘনিষ্ঠ যে সমস্যাগুলো অথবা জীবনকে পীড়িত করে যে সমস্যাগুলো, সেগুলো সমাধানের জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। আগের মতন যেন সরকার কখনো কোনো আন্দোলনকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত না করে, কোনো আন্দোলনকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা বলে মনে না করে। তারা যেন মনে করে জনগণ তার কষ্টের কথাটা রাজনৈতিক দলের মধ্য দিয়েই শুনতে চায়, এবং রাজনৈতিক দলের মধ্য থেকে তারা এটুকু প্রত্যাশা করে যে তারা সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগটা নেবে। এটি করবে বলেই আমরা বিশ্বাস করি। এবং শেষের দিকে লাস্ট মিনিট ক্লোজিং কিছু বক্তব্য দুজনের কাছ থেকে নিই। প্রিন্স ভাই, আপনার আগামী দিনের কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ আজকের প্রোগ্রামে। না, আমরা তো বলেছি যে রাজনৈতিক দলগুলো তো জনগণকে নিয়ে কাজ করে, তাই জনগণের সমস্যার সমাধান তো আমাদের দায়িত্ব, আমাদের কাজ করা। এখন আমরা সরকারে নেই, কিন্তু সরকারের অনেক বিষয়গুলো কিন্তু আমাদের উপর চলে আসছে, কিন্তু আমরা এই ব্যাপারে কিছুই জানছি না। এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে একটা নিবিড় যোগাযোগ, এটা থাকা প্রয়োজন, সংস্কারের ক্ষেত্রেও থাকা প্রয়োজন। তাহলে আমরা বুঝতে পারবো সরকার কি সংস্কার করছে। আমরা কিন্তু জানি না। আমরা যে সরকারের কাছে আমরা সংস্কার প্রস্তাবগুলো দিলাম, সেই ব্যাপারে সরকারেরই বা মতামতটা কি, সেটা তো গভর্নমেন্টকে জানাতে হবে, কমিশনকে জানাতে হবে। তারপরেও আমাদের এই যে জীবন ঘনিষ্ঠ যে ব্যাপারগুলো রয়েছে, সমস্যার সমাধান, সেই সমস্যার সমাধানে এখন ধরেন রতন ভাইকে ডেকে যদি বলা হয় আপনি একটু আমাকে সহযোগিতা করেন, কিংবা আমাদেরকে ডেকে যদি বলা হয় বা আমাদের হাইকমান্ডকে ডেকে যদি বলা হয়, আমরা এখানে বসে গ্রুপ ওয়ার্ক করে একটা জিনিস সমাধান আমরা সেখানে বের করে দিয়ে আসতে পারি। আমরা তো সবাই এই সরকারকে ওন করি, এই সরকার ধাপগুলো যে আছে ফিল্ড লেভেল পর্যন্ত, হ্যাঁ, এই সরকার ব্যর্থ হোক এটা কিন্তু আমরা চাই না। যদিও ওই উপদেষ্টা সাহেব বলেছেন যে এই রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে চায়, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো পদক্ষেপ, কোনো বক্তব্যে বা কোনো রকম কর্মকাণ্ডে আমরা প্রমাণিত হয় নাই আমাদের যে সরকারকে আমরা ব্যর্থ করতেছি। বরঞ্চ সরকার যাতে ব্যর্থ না হয় সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। সরকার যাতে ষড়যন্ত্রে কাবু না হয়ে যায়, সরকার যাতে ষড়যন্ত্রের ধাক্কা সরকারের গায়ে যেন না লাগে, সেটা নিয়ে আমরা মাঠে ময়দানে দেশে বিদেশে আমরা কাজ করছি। আমরা লাস্ট মিনিট রতন ভাইয়ের কাছ থেকে শুনি, বিশেষ করে আপনাদের যে পলিটিক্যাল বিভিন্ন ধাপের সাংগঠনিক দক্ষতাটি আছে সেটি কাজে লাগানোর কথা নিয়ে আলাপ হচ্ছিল। লাস্ট মিনিট আপনি শেষ করেন আজকে। যদি আমরা মনে করি যে আমাদের একটা ক্রাইসিস একটা প্রবলেম সলভ করারও রাস্তা খুলে দেয়, সমস্যা কিন্তু সমাধানের পথটাও দেখায়। যেমন ভারতের সঙ্গে যে টেনশনটা আমাদের তৈরি হচ্ছে, এর মধ্যে আমরা চাইবো এবারের যে বাজেটটা হবে সেই বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে কৃষিতে, চিকিৎসায় এবং শিক্ষায়, যাতে আমাদের এই জায়গায় আমরা স্বাবলম্বী হয়ে উঠতে পারি। ফলে কখনো কখনো একটা চাপ যেন আমাদের জাতীয় অগ্রগতির ক্ষেত্রে একটা নতুন পথ খুলে দেয়। শুধুমাত্র ভারত বিরোধিতা নয়, নিজেদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও আমরা যেন নজরটা দিতে পারি। এটি বড় চ্যালেঞ্জের জায়গা। এবং আজকে এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য রাজিকুজ্জামান রতন এবং ইমরান সালেহ প্রিন্স দুজনকেই ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন বিভিন্ন মাধ্যম থেকে আপনাদেরকে ধন্যবাদ। এই অনুষ্ঠানটি প্রতি রাত 10টায় রবি থেকে বৃহস্পতিবার আপনার মত প্রচারিত হয়। আগামী অনুষ্ঠানে আমরা সাথে পাবো আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।